হচ্ছে ক্লিপিং বক্স বুঝে দিয়েছিলাম, ওটা ইম্পর্টেন্ট। আপনাদের অনলাইনে একটা ক্লাস নিব আমি এই বাকি এগুলো সম্পর্কে ভিতর মানে কোন জায়গা থেকে পড়বেন, কি পড়বেন না পড়বেন। আর আজকে আমরা দুটো চ্যাপ্টার কভার করার চেষ্টা করব। একটা হচ্ছে সিমপ্লেক্স বা স্পিড ফ্রেম, এটা এখন আবার আমরা শর্ট স্টেবল স্পিনিং এ চলে আসছি। শর্ট স্টেবল স্পিনিং এ কম্বিনের পর ড্রয়িং মেশিন করছিলাম মিড টার্মে, আর এখন ফাইনালে এসে হচ্ছে সিমপ্লেক্স আর রিং ফ্রেম করব। সিমপ্লেক্স আর রিং ফ্রেম থেকে অ্যাডমিশন এক্সামে আসবে। আচ্ছা, তাহলে সিমপ্লেক্স বা স্পিড ফ্রেম কি, এটা কি মনে আছে, বলতে পারবেন? এই যে এই ছবিটা মনে আছে, এই ছবিটা একটু সবাই খেয়াল করেন, কারণ আজকে এই জিনিসটাই পড়াচ্ছি। এইটা ক্লিয়ার হয়ে গেলে এই যে এই ছয়টা ছবি যদি মাথায় সেট হয়ে যায়, বাস আজকে দুইটা টপিকই একসাথে আমরা শেষ করে দিতেছি। যে ব্রঞ্জ লেভারটা পাচ্ছি ড্র ফ্রেম থেকে যে ব্রঞ্জ লেভারটা পাচ্ছি, সেই ব্রঞ্জ লেভারটা আমরা দিচ্ছি সিমপ্লেক্সে বা রোভিং ফ্রেম। এইটাই সিমপ্লেক্স, এটাই স্পিড ফ্রেম, এটাই রোভিং ফ্রেম। তিনটা নাম একই মেশিন। যেমন প্রিন্স আজকে কি দিয়ে দাঁত মাজছে? কোলগেট। তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আজকে কি দিয়ে দাঁত মাজছেন, আপনি কি বলবেন? কোলগেট দিয়ে দাঁত মাজছেন। কিন্তু কোলগেট একটা কি, ওটা একটা টুথপেস্ট, তাই না? তো এখানে যে সিমপ্লেক্স একটা তিনটা নাম যে মাথায় আসলে তিনটা নাম কেন? সিমপ্লেক্সটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। হ্যাঁ, যেমন কোলগেট, আপনি কোলগেটের টুথপেস্ট ইউজ করতে দিয়ে আপনি কিন্তু কোলগেট দিয়ে দাঁত মাজছেন, বলতে কোলগেটের টুথপেস্ট দিয়ে দাঁত মাজছেন। তো সিমপ্লেক্স হচ্ছে এরকম একটা ব্র্যান্ডের, তাদের নিজেদের মডেলের নাম, বুঝতে পারছেন? যেমন স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং এর কি গ্যালাক্সি সিরিজ, তারপরে সিম্ফনিতে জেড সিরিজ, তারপরে স্যামসাং এ আছে এ সিরিজ, এফ সিরিজ, আবার রেডমি বা শাওমির হচ্ছে নোট সিরিজ, ওইরকম এটা হচ্ছে মডেলের নাম। ক্লিয়ার আছে? আর স্পিড ফ্রেম বা রোভিং ফ্রেম ওটা হচ্ছে অ্যাকচুয়াল মেশিনের নাম। কোনো প্রশ্ন আছে না? ওকে, তাহলে এই ছবিটা দেখেন, এই ফিনিশার ব্রঞ্জ লেভারটা আমরা সিমপ্লেক্স বা রোভিং ফ্রেমে দিই। এখানে মূলত কি হচ্ছে, একটা অ্যাকশনই হচ্ছে ড্রয়িং হচ্ছে, ড্রয়িং বা ড্রাফটিং। এটা রাখে এনে ব্রঞ্জ লেভারটা মনে হচ্ছে এই তারের মতো মোটা, ব্রঞ্জ লেভারটা এই তারের মতো মোটা। এইটা থেকে আপনাদের যে র্যাপ রিল ছিল 1202 নম্বর রুমে মনে আছে, ওখানে যে রোভিং ছিল 1202 নম্বর রুম, ওই বিল্ডিং এর 1202 নম্বর রুমে আপনারা লম্বা প্যাকেজ দেখছিলেন, সুতলি পাটার সুতলি দেখা যাচ্ছে, কিন্তু ওটা করে তোলা, ওটা পাটার না, কিন্তু ওরকম মোটা। এইরকম যে তারটা দেখতেছেন, এই তারের প্রদত্ত থেকে আমরা হচ্ছে এই সিমপ্লেক্স, স্পিড ফ্রেম বা রোভিং ফ্রেমের মাধ্যমে এখানে টানে আর অল্প কিছু টুইস্ট দেয়, টানে অল্প কিছু টুইস্ট দেয়, এটার মাধ্যমে আমরা যে রোভিং পাচ্ছি। যে এটা কিন্তু আপনাদের 1202 এ যে র্যাপের যে মেশিনটা ওইটা ছিল, মনে আছে? হ্যাঁ, আচ্ছা। এইটা এখন আমরা তাহলে পাটের সুতলি যে পুরুত্ব ওই পর্যায়ে নিয়ে আসছি। ওই পর্যায়ে নিয়ে আসার পর আমরা যখন রিং ফ্রেমে এটাকে ইয়ে করবো, প্রসেস করবো, তখন ওখানে ওটাকে আরো জোরে টানানো হবে, আরো জোরে ড্রাফটিং করা হবে, এবং ওখানে আরো বেশি টুইস্ট দেওয়া হবে। সিমপ্লেক্সে অল্প টুইস্ট দেওয়া হয় যাতে এটা ছিঁড়ে না যায়, আর রিং ফ্রেমে বেশি টুইস্ট দেওয়া হয়, যতটুকু টুইস্ট দেওয়া দরকার ততটুকু টুইস্ট দেওয়া হয়, যাতে আপনি একটা ফাইনাল একটা একদম রেডি আর্ট। ঠিক আছে, বেসিক মেকানিজম তো বুঝতেছেন। আমি রিং ফ্রেমটা বলে দিলাম, স্পিড ফ্রেমটা বলে দিলাম, বা সিমপ্লেক্স বলে দিলাম। সামনে যাবো? আচ্ছা, তাহলে এটার
অবজেক্টিভ কি? অবজেক্টিভ খুবই সিম্পল, অ্যাটেনুয়েশন অফ ড্রন স্লাইভার। যে ড্রন স্লাইভারকে আমরা আরো টানতেছি, অ্যাটেনুয়েশন মানে কি? যে এটাকে টানা। অ্যাটেনুয়েশন অফ ড্রন স্লাইভার টু ফ্রম দ্য রিকোয়ার্ড হ্যাঙ্ক। রিকোয়ার্ড হ্যাঙ্ক মানে কি? যে আমার ধরেন হ্যাঙ্ক কি? হ্যাঙ্ক তো ইংলিশ টার্ম। এই যে হ্যাঙ্ক হচ্ছে ইংলিশ টার্ম। আমার ধরেন এখন যে স্লাইভারটা আছে সেই স্লাইভারটা হচ্ছে ড্রন স্লাইভারটা আছে 0.5 এনিতে, 0.5 এনিতে। তো এটাকে যদি আমি 10 গুণ জোরে টানি, 10 গুণ অ্যাটেনুয়েট করি, তাহলে এটা আমি কত এনি পাবো? 0.5 এনিকে আমি যদি 10 গুণ জোরে টানি, তাহলে এটা দৈর্ঘ্য 10 গুণ বেড়ে যাবে না? আর প্রস্থ কি 10 গুণ বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। প্রস্থ 10 গুণ কমে যাবে, দৈর্ঘ্য 10 গুণ বেড়ে যাবে। সিরিয়াসলি বুঝতেছেন? আচ্ছা, তো তখন আমি 5 এনি পেয়ে যাব। যে রিকোয়ার্ড হ্যাঙ্ক যেটা বলছে, রিকোয়ার্ড হ্যাঙ্ক টানার মাধ্যমে আমার রিকোয়ার্ড হ্যাঙ্ক পাবো এখানে। 5 কে আবার আমি যদি 5 কে ধরে আরো 5 গুণ যদি রিং ফ্রেমে টানি, তখন 25 টা হয়ে যাবে পাবো। কথার কথা, এটা জাস্ট एग्जांपल দিলাম। ওকে, ইনসার্ট স্মল টুইস্ট হচ্ছে যেটা বললাম, যে আমি এত জোরে যেহেতু টানতেছি, তারপরে ওটা আবার রিং ফ্রেমে প্রসেস করার জন্য পাঠাচ্ছি, তো আমাকে একটু টুইস্ট দিতে হবে। কেন? যাতে এটা পর্যাপ্ত পরিমাণে শক্তি পায়। আর তারপরে কি করা হয়? তারপরে হচ্ছে এই যে ববিনে জড়ানো হয় রোভিংটা আপনারা দেখলেন না? এই যে ববিনে জড়ানো আছে, এই যে ববিনে জড়ানো আছে। না হয় আমি পরেরটায় পাঠাবো কিভাবে? ফোনগুলো সাইলেন্ট করেন। আচ্ছা, আর ববিনে কিসের জন্য পাঠানো হয়? যে আমি এমন একটা রোভিং প্রিপেয়ার করব যেটা আমি হচ্ছে পরবর্তী প্রসেসে ব্যবহার করতে সুবিধা হবে। এটা একটা অবজেক্টিভ, সিম্পল কথা বলা। এখানে 6টা অ্যাকশন হয়। 6টা অ্যাকশন শর্টকাটে মনে রাখতে পারবেন। সি বি টি, তাই না? সি বি টি ডাব্লিউ বি ডি। Feeling, doubling, অন বোর্ড সি ডি CD, feeling, doubling, twisting, winding, ফিল্ডিং ড্রপিং। আমরা এখন ওদিকে দেখবো না, আমরা শুধু 6টা অক্ষর দেখব। হ্যাঁ, সি ডি টি ডাব্লিউ বি। সি ডি হচ্ছে ক্রিলিং, মানে আমার ড্রন স্লাইভার যেগুলো আসছে সেগুলো সব হচ্ছে উপরে আমি ক্রিলের ভিতর সাজাবো, যেখান থেকে আমি টেনে টেনে নিব। এটা হচ্ছে ক্রিলিং। ক্রিলিং নিয়ে কোনো কনফিউশন আছে? ক্রিল আপনারা দেখছেন না সবাই ইন্ডাস্ট্রিতে কম বেশি? এই যে যেখানে আমার প্যাকেজগুলো রাখা থাকে, সেখান থেকে আমি র মেটেরিয়ালগুলো টানি বেশি করে ড্রয়িং করার জন্য। যদিও এটা একরকম ক্রিল, বিভিন্ন রকমের ক্রিল হয়। এই যে সুতা, মানে ভিতরে সব ফাঁকা ক্রিল, এর ভিতরে আমরা হচ্ছে ববিনগুলো ঢুকাচ্ছি ড্রন স্লাইভারে, তারপর সেখান থেকে আমরা টানতেছি। ওকে, তারপর ড্রাফটিংটা কি? এই যে সিডিটি, এরপরে ড্রাফটিংটা কি? টানা। ড্রাফটিং হচ্ছে টানা, যেটা বললাম যে আমার ধরেন 0.5 এনি আছে, সেটাকে 5 এনি করতে হবে, তাহলে 10 গুণ জোরে টান, দুইটা টানতে হবে। এই হচ্ছে, তাহলে আমি ড্রাফটিং করে ফেললাম। ড্রাফটিং এর পরে এবার কি করতে হবে? হালকা প্রেস দিতে হবে, হালকা প্রেস দিতে হবে, না হয় কি হবে? টানতে কিছু জায়গায় এসে ছিঁড়ে যাবে। ওই ছিঁড়াটা আটকানোর জন্য কিছু জায়গায় আবার প্রেস দিয়ে দিতে হবে। ওকে, মানে প্রেস দেওয়াটা কেমন? ধরেন আচ্ছা, কাটের হিসাবে যে আগে পেশা টুইস্টিং এর পরে টানতে হতে স্যার, একটা যে আগে মানে কাটের সুতা পেশা নির্মাণের স্যার যে ওইটা পরে টান দেওয়া হতো স্যার, অনেকটা লম্বা হতো। ওটা বলার পরে স্যার সুতাটা কাটলে যেত অনেকটা। তো আমি কি বলতে যাচ্ছিলাম, ধরেন আপনাদের সবাইকে যদি পাশের রুমে নেওয়া হয়, এই যে মানে আপনাদের অডিটোরিয়াম যে গ্যালারি যে রুমটা, ওই রুমে যদি সবাইকে নেওয়া হয়, তখন আপনার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। তখন আপনাদের ভিতরে একটু মানে বন্ধনটা, মানে হঠাৎ ছোট রুম থেকে বড় রুমে গেছেন, একটু অন্যরকম একটা কাজ করবে, মনোযোগটা হয়তো হালকা হয়ে যাবে, বা তখন হয়তো একটু খারাপ একা একা লাগবে। তো তখন আপনার যদি ব্যাচ ধরে যান, একসাথে গেলে
ব্যাচের একসাথে বসলো, 12 এর একসাথে বসলো, তখন আবার নিজেদের ভিতরে একটা নিজেরা যে আমার পরিচিত চেহারাগুলো দেখবো, আশেপাশে পরিচিত চেহারা আছে, তখন আবার একটু স্পিড হবে। মানে এক্সাম্পল যদি মিলে না, মানে আমি যখন গ্রাফিক করতেছি দৈর্ঘ্য অনেক বাড়াই ফেলতেছি, তখন আবার কিছু জায়গায় টুইস্ট দিয়ে দিলাম। এই আর কি সিম্পল ভাবে ওভাবে চিন্তা করেন, ওই উদাহরণটা আসলে যায় না। এবার কি করতেছি, এবার ওয়াইডিং করতেছি। ওয়াইডিং হচ্ছে ওই যে যেটা বললাম, আমার প্যাকেজে জড়াইতে হবে, কারণ এটা আমি এরপর কোথায় পাঠাবো, এরপর আবার রিং ফ্রেমে পাঠাবো। আমার সিমপ্লেক্সে তো রবিং পেয়ে যাবে, এটা আমি রিং ফ্রেমে পাঠাবো, তাই না? আচ্ছা, আর এই যে ওয়াইডিং এর যে মেকানিজমটা, ওইটাই হচ্ছে বিল্ডিং। মানে ওয়াইডিং আর বিল্ডিং মোটামুটি সেম জিনিস। ওয়াইডিং হচ্ছে এটা একটা আমার প্যাকেজ, তো এটা ধরুন একটা পপ, বা এটা একটা হচ্ছে পার্ন, বা এটা একটা চিজ, যে কোনো প্যাকেজ। এটা আমি আমার রবিংটা যখন প্যাচাচ্ছি, প্যাচাইতে যখন এটা কমপ্লিট আমার একটা শেপে চলে আসবে, ধরেন এটাতে আমার 10,000 ইয়ার্ন প্যাচাইতে হবে, বা 1000 মিটার ইয়ার্ন প্যাচাইতে হবে। তো এটা যখন আমার প্যাচানো শেষ হয়ে যাবে, এটাই আমার বিল্ডিংটা শেষ হয়ে গেল, বিল্ড করলাম আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ওয়াইন্ডিং হচ্ছে জড়ানো, আর ওয়াইন্ড করতে করতে আমি যখন একটা প্যাকেজের শেপ দিয়ে ফেললাম, এটা হচ্ছে বিল্ডিং। এই যে ওয়াইড হচ্ছে আমি জড়াচ্ছি, জড়াতে যখন একটা প্যাকেজে নিয়ে আসছি, এটাই হচ্ছে বিল্ডিং করতেছি। ওয়াইন্ডিং ফুল হয়ে গেছে, যখন ফুল হয়ে গেছে প্যাকেজ পরিপূর্ণ হলে সাইডে পড়ে, হ্যাঁ বিল্ডিং, এটা ক্লিয়ার। আচ্ছা, আর এই যে তারপর কি সিডিটি ডব্লিউবিডি, তারপর হচ্ছে ডফিং মানে কি, আমি এই যে পরিপূর্ণ প্যাকেজগুলো তুলে ফেলবো, এমডি প্যাকেজ আবার দিয়ে দিব, খালি করে দিতে। ঠিক আছে, আমরা কিন্তু মানে চিত্র না দেখে মোটামুটি এক্সপ্লেন করে ফেললাম। এবার আপনাদের যদি চিত্রটা দেখাই, এই যে মূলত গ্রাফিক সিস্টেম, এখানে 3/3 রোলার দিয়েও গ্রাফিক সিস্টেম হয়, 4/3 দিয়েও গ্রাফিক সিস্টেম হয়, 4/4 রোলার দিয়েও গ্রাফিক সিস্টেম হয়। আর এটার মূল কাজ হচ্ছে টানা। এখানে আমার যে ড্রন স্লাইভারটা আসছে, ফিনিশার ড্রন স্লাইভার, ওটাকে আমি টেনে আমি হচ্ছে সিম্পল রোভিং ফ্রেম বানাবো, রোভিং বানাবো। তো এখানে মূল অ্যাকশনটা হয় গ্রাফিং এ। আর এখানে যদি দেখেন যে এখানে কি দেখাইছে, উপরের রোলারটার ব্যাস, হ্যাঁ 28 মিলিমিটার, নিচের রোলারটার ব্যাস হচ্ছে 5 মিলিমিটার। এগুলো কিন্তু খুবই ছোট রোলার। 28 মিলিমিটার একটা ব্যাস, তার মানে বুঝতেছেন 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার এটা পুরোটা, 3 সেন্টিমিটার কতটুকু হবে, 3 সেন্টিমিটার মানে 2 ইঞ্চি, তাহলে এতটুকু হচ্ছে রোলারটা পুরোটা। 25.4 মিলিমিটারে 1 ইঞ্চি। আচ্ছা না না, হ্যাঁ 25.4 মিলিমিটারে 1 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি, 1 ইঞ্চি চেয়ে একটু বেশি। এটা তাহলে রেডিয়াস, ব্যাসার্ধ এইরকম সাইজ, রোলারটাই পুরো এরকম সাইজের। ভিডিও প্লে করলে আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও লিঙ্কটা আমি শেয়ার করে দিব আপনাদের সাথে। ভিডিওটা আচ্ছা লিঙ্ক তো শেয়ার করবো, আমি এখন প্লে করে দেব। ভিডিও লিঙ্কটা এখানে নাই না।
6 থেকে 10 গুণ জোরে আমরা ইয়েটাকে ড্রাফটিং করতে পারি, টানতে পারি আমার ব্রাউন স্লাইভারটাকে। ড্রাফটেন্স 6 থেকে 10। টপ রোলার্স আর রাবার কোটেড এন্ড বটম রোলার্স আর মেড অফ স্টিল এন্ড ফ্ল্যাটেড। ফ্ল্যাটেড মানে হচ্ছে খাঁজ কাটা, নিচের রোলারগুলো স্টিল দিয়ে তৈরি এবং খাঁজ কাটা থাকবে, উপরের রোলারগুলো রাবার দ্বারা কোট করা থাকে, রাবার কোটিং, যাতে এখানে ফ্রিকশনটা রোধ করা যায়। দুটোই যদি আমার স্টিলের হয়, বেশি ফ্রিকশন হয় সরাসরি, তাহলে কিন্তু কি হবে, আমার রোলিং ছিঁড়ে যাবে, নন স্লাইডেবল রোলিং ছিঁড়ে যাবে। আর লেস মিডল জোন ড্রাফট, মাঝখানে ড্রাফটটা একটু কম হয়, মানে মাঝখানে আমার কম জোরে টানি। যেমন এখানে 4/4 ড্রাফট, 4/4 ড্রাফটিং সিস্টেমে কয়টা ড্রাফট হচ্ছে একটু চিন্তা করেন। এখানে এই যে আপনারা যে চারজন বসে আছেন, নিশাদ বসে আছে, আমার নামটা ভুলে গেছি, আব্দুল কাদের, আমাদের দুইজন, আইডি 125 130, আপনি 125 না 25 স্যার, শুধু 25। আচ্ছা, ক্লাস করার নাম ভুলে যাই। এখানে নিশাদ থেকে আব্দুল কাদের থেকে প্রিন্স থেকে সিরাজ। এখানে ধরেন এই যে 4টা রোলার আছে, ড্রাফটিং হবে 3 জায়গায়। কিভাবে হবে? নিশাদের ভিতর দিয়ে প্রথমে ইয়েটা আসছে, ব্রাউন স্লাইভারটা আসছে, আসার পর নিশাদের এখানে যে রোলারটা, সেখান থেকে আব্দুল কাদেরের রোলারে যখন যাবে তখন একবার টানা হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রন্ট ড্রাফট, শুরুর ড্রাফট। তারপরে আব্দুল কাদের থেকে যখন প্রিন্সের কাছে যাবে তখন এটা কি ড্রাফট? মিডল ড্রাফট, মিডল ড্রাফট। আর তারপর ইয়ে থেকে প্রিন্স থেকে যখন আবার সিরাজের কাছে যাবে তখন এটা হচ্ছে ব্যাক ড্রাফট। ফ্রন্ট ড্রাফট, মিডল ড্রাফট, ব্যাক ড্রাফট। তাহলে 4/4 রোলারে 3টা ড্রাফট হচ্ছে। হ্যাঁ, 4/4 রোলারে 3টা ড্রাফট হচ্ছে। সেকেন্ড রোলারের জোড়ার এখানে একটা ড্রাফট, থার্ড রোলারের জোড়ার এখানে একটা ড্রাফট, ফোর্থ রোলারের জোড়ার এখানে একটা ড্রাফট। আমরা কি জানলাম? মিডল যে ড্রাফটটা ওটা একটু কম হয়, এখানে আমরা বেশি জোরে টানি না, মিডলে কম জোরে টানি, এখানে একটু বেশি ড্রাফট করি, এখানে একটু বেশি ড্রাফট করি। ওকে, রোলার ওয়েইং সিস্টেম। রোলার ওয়েইং সিস্টেম দ্বারা কি বোঝানো হয়েছে? আপনাদের যখন জুট স্পিনিং পড়াইছি, এখন আবার দেখাই, তখন ওখানে কিন্তু একটা ইয়ে ছিল, ওটাও স্পিনিং ড্রাফটিং মেকানিজম। সেখানে অ্যাপ্রনের সাথে আমরা চাইলে এই যে দেখছেন, অ্যাপ্রনের সাথে আমরা ডেড ওয়েট জড়াই দিতে পারতাম, মানে এই যে রোলার সাথে আমরা ডেড ওয়েট জড়াই দিতে পারতাম যাতে ড্রাফটটা একটু বেশি করা যায়। তো এখানে আমি চাইলে ওই সিস্টেমটা আছে, আমি চাইলে ডেড ওয়েট জড়াই, মানে ডেড ওয়েট অ্যাটাচ করে দিতে পারবো এই ড্রাফটে। বুঝতে পারছেন? আচ্ছা, নিপ পয়েন্ট এট দ্য ভার্টিক্যাল লাইন অফ রোলার সেন্টার। ওই যে রোলারের যে কেন্দ্র, রোলারের কেন্দ্র ঠিক নিচেই হচ্ছে গ্র্যাব পয়েন্ট, নিপ পয়েন্ট। নিপ পয়েন্ট মানে হচ্ছে যে জায়গাটায় আমার ড্রপ স্লাইভারটা ক্যাচ করতেছে। নিপ পয়েন্ট হচ্ছে যে জায়গায় আমার রোলারটা স্লাইভারকে ক্যাচ করতেছে। এখানে এই যে এই দুটো রোলারের ভিতরে ক্যাচ করতেছে কোন জায়গায়, মানে স্লাইভারটাকে ধরতেছে কোন জায়গায়? এই যে ঠিক রোলারের নিচে, এই ভার্টিক্যাল সেন্টার অফ দ্য রোলার, এই জায়গাটাতে তো নিচে, তাই না? নিশাদের ভিতর দিয়ে তো ড্রপ স্লাইভারটা আসতেছে আপনাদের চারজনের উপরে। বুঝতে পারছেন? এখানে কি বলছে? নো কন্ট্রোল অফ রোলার্স অন ফাইবার when the fibers leave the nip point। মানে এখানে যে একটা সরলরেখা দেখতেছি যে এদিক থেকে এদিকে ইয়ারটা যাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে এক রোলার থেকে যখন ইয়ারটা বের হয়ে যায়, নিচে কিন্তু কোনো কনভেয়ার বেল্ট বা কোনো অ্যাপ্রন কোনো কিছু নাই। যেমন আমরা জুটে যেটা পড়ছি, জুটে হচ্ছে দুইটা অ্যাপ্রন ছিল, এই যে ডাবল অ্যাপ্রন এন্ড ইন্টারমিডিয়েট রোলার। এই যেখানে অ্যাপ্রন থাকে, অ্যাপ্রন মানে কি? এখানে একটা বেল্ট থাকে, হ্যাঁ, রোলারের উপর দিয়ে একটা বেল্ট জড়ানো থাকে, একটা বেল্ট জড়ানো থাকে। আবার নিচের রোলারের এখানে একটা বেল্ট জড়ানো আছে। তার মানে কি? এই জায়গা দিয়ে যখন ফাইবারটা পাস করবে তখন সে একটা সাপোর্ট পাচ্ছে নাকি? তার নিচে, হ্যাঁ, তার নিচে একটা বেল্ট পাচ্ছে না, সে ওটা পড়ে যাচ্ছে না, বা সে এটা বাতাসে ভাসতেছে না। হ্যাঁ, মানে তো মোট কথা তার সাপোর্ট আছে, ঠিক আছে? আর এখানে কি হয়েছে? এখানে বলতেছে যে ওদের কোনো সাপোর্ট নেই। এই যে যখন ফাইবারটা এই যে নিপ পয়েন্ট থেকে লিভ দ্য নিপ পয়েন্ট, তখন ওই রোলারের আর ওটার উপর নিয়ন্ত্রণ নাই, ওটার
নিপ ডিসটেন্স দ্বারা কি বোঝাচ্ছে? এই যে এখানে যে ফাইবারটা ঢুকতেছে এই যে কন্টাক্ট পয়েন্ট, আচ্ছা এই দিক দিয়ে যেগুলো যাচ্ছে কন্টাক্ট পয়েন্ট, এটা হচ্ছে নিপ, একটা নিপ পয়েন্ট। আবার অন্য যে রোলার জোড়া আছে সেই রোলার জোড়ার ভেতরে যেই ইয়েটা মানে তাদের যে টাচিং পয়েন্টটা এটা হচ্ছে একটা নিপ ডিসটেন্স। এই নিপ ডিসটেন্স থেকে এই নিপ ডিসটেন্সটা এই দুটো কি বলতেছে? এই দুটোর দৈর্ঘ্য ফাইবারের যে দৈর্ঘ্যটা তার চেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণ আমার ফাইবারের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ফাইবার এখানে থাকা অবস্থাতেই এখানে চলে যাচ্ছে, গেলে ওখানে তো আর আমি টানতে পারবো না, ভালো করে জিনিসটা টানতে পারবো না। এই জন্য ফাইবারের ডিসটেন্সটা অবশ্যই এই মানে ফাইবারের চেয়ে আমার এই দুইটা রোলারের মাঝখানে দূরত্ব বেশি রাখতে হবে, যাতে ফাইবারটা এখান থেকে যায় গিয়ে এখানে যে টাইমটায় লাস্ট মাথাটা ধরে ফেলবে ওই টাইমে যেন এটার শুরুর মাথাটা ধরে ফেলতে পারে ফাইবার, ধরে তারপরে যে ড্রাফটিংটা হবে, তারপর 10 গুণ জোরে টানবে বা 6 গুণ জোরে টানবে। কনসেপ্টটা ক্লিয়ার আছে? আপনাদেরকে প্র্যাকটিক্যাল एग्जांपल যদি একটু দিতে চাই। আচ্ছা, গরুর গাড়িতে ফিজিক্সের পুরাতন ফিজিক্সের ইয়েটাই বলি, তাপমাত্রার ইয়েটা, গরুর গাড়িতে লোহার হচ্ছে মানে বেড লাগানো হয় গরুর গাড়ির চাকাতে, হ্যাঁ। তো ওই বেডটা যদি আমি খুব বড় নিয়ে ফেলার পর যদি গরুর গাড়ির চাকাতে আমি জাস্ট পড়াই দিই, তাহলে কি ওটা কি গরুর গাড়ির চাকাতে লাগবে? আমার লোহার বেডটা তো অবশ্যই ওই চাকার চেয়ে একটু হলেও ছোট হইতে হবে। ছোট হওয়ার পরে তারপর যদি আমি ইয়ে করি, তারপর এটাকে তাপ দিব, ছোটটা আমি বড় করে ফেলবো, বড় করে ফেলার পর আমি গাড়ির ভেতরে লাগাই দেবো। লাগানোর পর যখন তাপটা অপসারণ হয়ে যাবে, নরমাল হয়ে যাবে, তখন কি ওটা এঁটে ধরবে, তাই না? আবার ধরেন এই যে ধরেন যারা বিয়ে করে ফেলছেন তারা তো ফেলছেন, যারা বিয়ে করবেন তারা ধরেন ওয়েডিং রিং কিনতে গেছেন, তো ওয়েডিং রিং যদি খুব লুজ কিনেন তাহলে কি ওটা ওয়াইফের হাতে থাকবে? লজিকটা বুঝতে পারছেন? তো এখানে আমার নিপ পয়েন্টটা অবশ্যই ফাইবার পয়েন্টের চেয়ে বেশি হতে হবে, কারণ জিনিসটা যদি আমার বড় ফাইবার যদি বেশি বড় হয়ে যায় এখানে জিনিসটা থাকবে না, বা এখানে আমার ড্রাফটিংটা হবে না। দুইটা ডিফারেন্ট एग्जांपल দিলাম, মানে আর কোন एग्जांपल এখন শূন্য থেকে নিতে পারতেছি না। আচ্ছা, এখানে স্যার আরেকটা ব্যাপার হতে পারে যে ফাইবার যদি বড় হয় তখন দুইটা ড্রাফটিং পয়েন্ট হলে দুই মাথায় যদি টান করে তো মাঝখানে আপনার ইলংগেশনের জন্য চিকন হয়ে যাবে। ওই তো আপনার ইভেন্ট ড্রাফটিং ছিঁড়ে যাওয়ার মানে টর্নাপেরও সমস্যা থাকতে পারে, ছিঁড়ে যাওয়ার ব্যবস্থা। চারটে রোলার আছে না, প্রত্যেকটা রোলার আরপিএম মানে পিছনেরটা সাইডে সামনেরটা বেশি আছে, এই জন্য মনে করেন হালকা কিছু টুইস্ট হবে, ড্রয়িংও হবে। এরটার সাইডে 2 নাম্বার 3 নাম্বার আবার বেশি, রোলারগুলো খাঁজ কাটা আরও বেশি, একটা রাবারের একটা নিচে উপরটা রাবার নিচেটা হচ্ছে ফ্ল্যাটের কাটা। আর ড্রাফটিং হচ্ছে ওই মিস্টার মায়ালো যেটা বললো যে প্রথম ড্রাফটিংটা বেশি হবে, মিডল ড্রাফটিংটা একটু কম হবে, আবার শেষের ড্রাফটিংটা মিডল ড্রাফটের চেয়ে বেশি হবে। দুজনের কথাই ঠিক আছে। আর আরেকটা ব্যাপার কি, আমার ফাইবার যদি বেশি বড় হয়ে যায় পুরো ফাইবারে তো আমি ড্রাফটিং করতে পারতেছি না, ফাইবারের কিছু অংশ একটু মোটা থেকে যাবে, বাকি ফাইবার ড্রাফট হবে। তাহলে তো দুই পাশে যদি ধরে রাখে রাস্তা হবে ফাইবার ভাঙে, এই জন্য মানে ওইটা ধরবে এইটা সাইডে দিবে, মানে একটা ধরবে আর একটা সাইডে দিবে। উনিও ওই কথাটাই বলছে যে মাঝখানে রাপচার হবে, দুজনের কথাই ঠিক আছে। প্রোডাকশন তুলনামূলক একটু কম হয় সিমপ্লেক্সে রিং ফ্রেমের তুলনায়, কারণ এটা সিমপ্লেক্স একটু আস্তে পড়ে, রিং ফ্রেম অনেক জোরে পড়ে। হাই ইরেগুলারিটি ইজ ফাউন্ড অন আউটপুট ম্যাটেরিয়াল। এবার হাই ইরেগুলারিটি কেন পাওয়া যাচ্ছে? কারণ এখানে ফাইবার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে নো কন্ট্রোল অফ রোলারস অন ফাইবার। এখানে ফাইবারের উপর রোলারের কন্ট্রোল থাকে না। এটা বানানো হয়েছে এইভাবে যে আমার এখানে ড্রাফটিং হবে, ড্রাফটিং হওয়ার পর হালকা টুইস্টিং হবে, এবং এই সেম জিনিসটা আমি রিং ফ্রেমে আবার করবো। রিং ফ্রেমেও কিন্তু সেম মেকানিজম, সেম ঘটনা ঘটতেছে, কিন্তু ওখানে গিয়ে মানে আমার মূল কাজ হচ্ছে, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই যে তারটা, এই তারের প্রস্তর আমার যে ড্রম স্লাইভার আছে, সেই ড্রম স্লাইভার থেকে পাটের যে সুতলিগুলো যেগুলা দোকানে আপনারা দেখেন, যেগুলো দিয়ে মুদির দোকানে জিনিসপত্র বাঁধে, ওই পাটের সুতলি মানে ওই ব্যাসার্ধতে নিয়ে আসা। এখানে
ওইটাকে আমি ইয়ার্ন করব, পাটার শুকিয়ে ওইটার পুরুত্ব থেকে আমি তখন আবার ইয়ার্নে নিয়ে যাব। আর ফ্লুটেড রোলার কজেস লেস স্লিপেজ অফ ফাইবার অ্যান্ড সিনথেটিক রাবার কোটিং প্রিভেন্ট মোর ড্যামেজ। এই তো দুইটা আমি তখন বললাম যে যখন যে বললাম উপরে রাবার কোটেড রোলার আর নিচে ফ্ল্যাটেড রোলার কেন থাকে, কারণ দুইটা যদি আমার এখানে ফ্ল্যাটেড রোলার থাকতো তাহলে কিন্তু ড্যামেজ হয়ে যেত, জায়গাতে ছিঁড়ে যেত। এখানে ওটাই বলতেছে যে রাবার কোটেড সিনথেটিক রাবার কোটেড ফাইবার রোলার যেটা ওটার কারণে ফাইবার ড্যামেজটা প্রিভেন্ট করতেছে। আর নিচে যে ফ্ল্যাটেড রোলার এই খাঁজ কাটার কারণে, মানে রোলারের ভিতর খাঁজ কাটা থাকার কারণে ফাইবারটা স্লিপ হয়ে যাচ্ছে না, ফাইবারটা আমার রোলারে ক্যাচ করে ফেলতেছে। দুইটা ডিফারেন্ট রোলার, একটা ফ্ল্যাটেড আর একটা রাবার কোটেড, দুইটা ডিফারেন্ট কাজ করতেছে। একজন স্লিপেজ আটকাচ্ছে, পিছলে যাওয়া আটকাচ্ছে, আর আরেকজন হচ্ছে ফাইবার ড্যামেজটা রোধ করতেছে। এগুলো ইম্পর্টেন্ট, এখানে যে 10টা পয়েন্ট আছে ফিচার্স। আর এই যে মডার্ন 4x4 এর পার্থক্য কি, এখানে কিন্তু দুই জায়গায় মানে চিত্রটা পারফেক্টলি করতে পারে নাই। মোট 3টা অ্যাপ্রন আছে কনভেয়ার বেল্টে, এখানে একটা অ্যাপ্রন, এখানে একটা অ্যাপ্রন, আর এই যে উপরের ইয়ের সাথে একটা অ্যাপ্রন রোলারের সাথে। মিডল ড্রাফটের এখানে 3টা অ্যাপ্রন আছে মডার্ন যে 4x4 সিমপ্লেক্স মেশিন। তো এই ফিচার্সগুলো একটু দেখে নিন। এখানে বলতেছে যে বটম রোলার ডায়ামিটার সবগুলাই 28.5 মিলিমিটার, আর মিডল ড্রাফটিং জোনে অ্যাপ্রন ব্যবহার করা হয়, তাহলে ওখানে একটু ফাইবারটা কন্ট্রোল থাকে। আর টপ রোলার কভার্ড উইথ সিনথেটিক, আগের মতোই যে টপ রোলার রাবার কোটেড। তারপরে রোলার ওয়িং সিস্টেম, যেটা আমি দেখালাম যে এখানে রোলারে ডেড ওয়েট অ্যাড করা যায়, রোলারে ডেড ওয়েট অ্যাড করা যায়, যে জুট স্পিনিং এ যেটা আমি দেখছিলাম। আর তারপরে হচ্ছে not required to change the roller setting due to slight variation of fiber length. ফাইবার লেন্থ যদি অল্প মানে কম বেশি হয়, ওটা রোলারের যে ড্রাফটিংটা বা রোলারের যে স্পিডটা ওরা অ্যাডজাস্ট করে নেয়। মডার্ন যে 4x4 সিমপ্লেক্স আছে, there is a control on fiber while leaving the nip point. আগের যে ওল্ড কনভেনশনাল যে 4x4 ছিল সেখানে বলছিল যে কোনো কন্ট্রোল নাই, নো কন্ট্রোল অফ রোলার্স অন ফাইবার। আর এখানে কি বলতেছে, there is control on fibers, রোলারের কন্ট্রোল আছে ফাইবারের উপর, এবং এর ফলে এখানে একটু ইরেগুলারিটি কম হবে। হেল্পস টু মেইনটেইন ফাইবার অ্যালাইনমেন্ট, এই যে যেহেতু কন্ট্রোল আছে সেহেতু আমার এখানে হচ্ছে ফাইবারের ইরেগুলারিটি কম হবে, ফাইবার অ্যালাইন থাকবে বেশি। এই যে অ্যাপ্রনটা কি, অ্যাপ্রনস আর মেড অফ ইদার লেদার অর মোর কমনলি সিনথেটিক রাবার। ওই যে বেল্টটা, ইট মে বি শর্ট অর লং অ্যান্ড থিকনেস ইজ অ্যাবাউট 1 মিলিমিটার। এটার পুরুত্ব খুবই অল্প হয়, 1 মিলিমিটার। তাহলে এটা কি করতেছে, এটা হচ্ছে শর্ট ফাইবার রোধ হওয়া আটকাচ্ছে, কারণ আমার সব ফাইবার তো সমান থাকবে না, কিছু ফাইবার শর্ট হইলে নিচে যদি অ্যাপ্রন না থাকে ওটা পড়ে যাবে বা ওটা লস হয়ে যাবে। আর এই যে ফ্লোটিং ফাইবারটার কন্ট্রোল রাখতেছে নিচে অ্যাপ্রনটা। আর এই যে যেহেতু আমি কন্ট্রোল রাখতেছি বেশি, আমার ইরেগুলারিটি কমতেছে, একই কথা বারবার ঘুরে ফিরে আসছে, অ্যাডভান্টেজও সেম কথা ঘুরে ফিরে আসছে। আর এই যে রোলার যে ওয়েট, এই যে যেটা দেখাইছিলাম এই ওয়েট, এবার ওয়েটের বেনিফিটটা কি, ওয়েটের বেনিফিট হচ্ছে, আচ্ছা বেনিফিট না, এখানে হচ্ছে প্রকারভেদ দেখাইছে। 5 রকমের ওয়েট আমরা এখানে অ্যাড করতে পারি। একটা হচ্ছে ডেড ওয়েট এন্ড হুক অ্যারেঞ্জমেন্ট। ডেড ওয়েট এন্ড হুক অ্যারেঞ্জমেন্ট মানে কি, একটা ডেড ওয়েট জাস্ট ঝুলাই দিলাম হুকের সাহায্যে। একটা হচ্ছে স্প্রিং লোডেড প্রেসার, যে স্প্রিং এর সাথে স্প্রিং নিক্তির মতো, আপনাদের ফিজিক্সে হয়তো পড়ছেন, স্প্রিং নিক্তির মতো নিচে আমি ভর অ্যাড করে দিলাম, তো এটা স্প্রিং এর মাধ্যমে ভরটা ও দিবে আর কি। ম্যাগনেটিক ওয়েট থাকতে পারে। হাইড্রোলিক প্রেসার মানে এটা পানির এখানে সম্পর্ক আছে, হাইড্রোলিক যে কোনো কিছুতে পানির সম্পর্ক আছে। আর এটা হচ্ছে নিউম্যাটিক প্রেসার। এই 5 রকমের প্রেসার ওয়েইং সিস্টেম আমরা মডার্ন 4x4 সিমপ্লেক্সে ব্যবহার করি। রোলার প্রেসারের ফ্যাক্টর সেগুলো একটু নিজেরা দেখে নিন। মডেল আর টিপিক্যাল ভ্যালু অফ রোলার প্রেসার, এগুলো আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে রিলেশন বিটুইন স্টেবল লেন্থ এন্ড সেটিং ডিসটেন্স। একটা জিনিস বলছিলাম যে ফ্রন্ট রোলারে ড্রাফটিংটা ভালো হয়, মানে ফ্রন্ট ড্রাফটে 4x4 যদি আমি আঁকি,
4x4 যদি আমি আঁকি, ফ্রন্টে আমার সবচেয়ে বেশি ড্রাফটিং হয়, মিডলে একটু কম হয়, তারপরে আবার ব্যাকে বেশি হয়। তো এখানে কি দেখাচ্ছে যে ফ্রন্টে হচ্ছে আমার স্টেপল লেন্থের যে ফাইবার, স্টেপল লেন্থের সাথে আরো 1/6 থেকে 1/8 ইঞ্চি বড় যে ফাইবারগুলো, নরমাল আমার স্টেপল লেন্থ কিন্তু 1 ইঞ্চি থেকেই শুরু হচ্ছে, 1 ইঞ্চির বেশি আমার স্টেপল লেন্থের ফাইবার, সেই 1 ইঞ্চির সাথে আমার হচ্ছে 1/6 টু 1/8 ইঞ্চি বেশি ফাইবার ফ্রন্টে আমরা রাখি শুরুতে। রাখার পরে মিডল ড্রাফটে আরেকটু বেশি বড় রাখি, না এটাকে আরেকটু বেশি বড়, একটু ছোট সরি 1. আচ্ছা, এটা সরাসরি আমি এর হিসাবে দেখাই 1 to 5 তাই না? গেজের কথা বলছে কোনটা? সেটিং গেজ কেস না, এটা ইঞ্চিতে ডিসটেন্স, মানে আমার স্টেপল লেন্থ ফাইবার যে স্টেপল লেন্থের হয়, আমার ওই দুটো রোলারের ভিতরে দূরত্ব, ফ্রন্ট ড্রাফটের ক্ষেত্রে দুটো রোলারের ভিতর দূরত্ব হচ্ছে স্টেপল লেন্থ প্লাস 1/6 থেকে 1/8 ইঞ্চি বেশি। ওই যে বললাম না যে স্টেপল লেন্থের চেয়ে আমার রোলার নিপ টু নিপ ডিসটেন্সটা বেশি হবে, ওইটাই ড্রাফটিং মানে গেজ, ওটাকে গেস করবে। মানে একটা আমাদের রোলার থেকে আরেকটা রোলারের ডিসটেন্স কত হয়, মানে ফাইবার আমরা যা ব্যবহার করব প্লাস তার সাথে একটু গ্যাপটা বেশি থাকে। ওই কি বলছে গেজ ওটা কি বানান কি জি এ গেজ, এটা না রোলার গেজ ডিসটেন্স এটা রোলার গেজ। তাহলে আমার ফ্রন্ট ড্রাফটিং এর ক্ষেত্রে স্টেপল লেন্থের চেয়ে 1/6 থেকে 1/8 ইঞ্চি বেশি আমি রোলারের ডিসটেন্স রাখবো, যেটাকে সেমাই অন রোলার গেজ বলছে, হয়তো এটা টেকনিক্যাল টার্ম। মিডল ড্রাফটের ক্ষেত্রে স্টেপল লেন্থের সাথে 1/8 থেকে 3/16 ইঞ্চি, মানে একটু কম ডিসটেন্স, এটা থেকে কম ডিসটেন্স, তো এটা এক্সট্রা রাখবো। আর ব্যাক ড্রাফটের ক্ষেত্রে আবার এটাই আবার ডিসটেন্স একটু বেশি রাখবো, যে স্টেপল লেন্থ প্লাস 1/4 থেকে 5/16 ইঞ্চি। তো তার মানে কি বোঝা যাচ্ছে, ফ্রন্ট ড্রাফটে আমার যতটুকু ড্রাফট হচ্ছে, মিডল ড্রাফটে তার চেয়ে কম ড্রাফট হচ্ছে, আর ব্যাক ড্রাফটে সবচেয়ে বেশি ড্রাফট হচ্ছে, কারণ এখানে ডিসটেন্স সবচেয়ে বেশি। ওকে, এটা কি স্যার, এটা ইয়া না ব্যাকটা সব কম হয়, কম হয়, কারণ ব্যাক ড্রাফটে তো আমার ডিসটেন্স বেশি, ডিসটেন্স বেশি হইতে রোলার ঘুরবে ওরা জলে ঘুরবে না, জলে ঘুরবে সামনে একটা ফ্রন্টটা তারপরে যদি ফ্রন্টে যদি না করে মিডলে কম, তাহলে মিডলে কিন্তু কম একবার আছে। সব সাইডে কম, তারপরে একটা লাস্টে বেশি, তারপরে একটা ফ্রন্ট যদি সব সাইডে বেশি হবে, ওই দেখেন স্যার কম 1/8 মানে কি ডিসটেন্সটা ফ্রন্টের চেয়ে মিডলে কম, কম, মানে সব সাইডে ব্যাক হলে বেশি, মানে ব্যাকে সবচেয়ে বেশি ডিসটেন্স। ওই যে ওই লেন্থটা যে করছে ওটা 1 ইঞ্চিকে 32 ভাগে 32 ভাগ করে ওর হচ্ছে 10 ভাগে 32 ভাগ, তার মানে 5/16। হ্যাঁ, ডিসটেন্স বেশি আর কি, সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে ক্লিয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বুঝতেছি, মাহিয়া একটু কারেকশন দিয়ে দিছে। ফ্রন্ট ড্রাফটে সবচেয়ে বেশি ড্রাফট হচ্ছে, মিডল ড্রাফটে তার চেয়ে কম ড্রাফট হচ্ছে, আর ব্যাক ড্রাফটে আরো কম ড্রাফট, মানে মিডল ড্রাফটের মতোই বা তার চেয়ে হয়তো আরেকটু কম ড্রাফট হচ্ছে। এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। ফ্রন্টে যদি বেশি না আছে, ফ্রন্টেই তো সিগন্যাল হচ্ছে, বাংলা হচ্ছে, হ্যাঁ, ফ্রন্টে বেশি মানে ক্ষেত্রে মানে মেইন ড্রাফট আর ফ্রন্টে যেটা হচ্ছে হওয়ার পরে আমার ওখানেও কিন্তু থিকনেস আসবে বা ইরেগুলারিটি আসবে। ইরেগুলারিটিগুলো আমার মিডল ড্রাফট আর ব্যাক ড্রাফটে এসে ব্যালেন্স করতে হবে অনেকটা, ব্যাপারটা হলো না। আর এখানে কন্ডেন্সারও ভূমিকা পালন করে। কন্ডেন্সারের মূল কাজ কি, যে যেই জায়গাতে একটু বেশি থিন প্লেস হয়ে যাবে সেই জায়গাতে ও ইয়ে করে দিবে, হ্যাঁ রিফিল করে দিবে নিচের থেকে, স্টেবল ফাইবারগুলো ও প্রোভাইড করবে। তো কন্ডেন্সারের সাইজ এখানে ভ্যারি করে। আমার যদি ড্রস লাইভার বা আমার যে হ্যান্ডটা নিয়ে কাজ করতেছি ওটা যদি 0.8 এর কম হয়, তাহলে আমার কন্ডেন্সার সাইজ হবে 10 মিলিমিটার। ওইভাবে 0.8 থেকে 1
হ্যান্ড যখন বাড়াবো তখন কন্ডেন্সারের সাইজ কমবে, 8 মিলিমিটার হবে। তারপরে হ্যান্ড যখন 1 থেকে 2.5 হবে তখন কন্ডেন্সার সাইজ 6 হবে। আর যখন হ্যান্ডের পরিমাণ, হ্যান্ডের কাউন্ট 2.5 এর বেশি হবে তখন আমার কন্ডেন্সারটা 4 হবে। কন্ডেন্সারের মূল কাজটা আমি আবার রিপিট করতেছি, যে জায়গায় থিন প্লেস থাকবে, মানে আমার এই ড্রাফটিং এর ভিতর তো অবশ্যই একটু থিন প্লেস তৈরি হবে কিছু জায়গায়, সেই জায়গায় কন্ডেন্সার গিয়ে ওটা ইকুয়ালাইজ, ইউনিফর্ম করে দেবে, ইকুয়ালাইজ করে দেবে। এই কি করতেছে যে কন্ডেন্সার আরো কিছু কাজ করে, এই লুজ ফাইবারগুলোকে স্লাইভার বডিতে এমবেড করে দেয়, যেগুলা বাইরে ধরেন এখানে হচ্ছে একজন নতুন এসে ওই মাঝে মাঝে আলামিন চার্জ দেয় না, এখানে চেয়ার নিয়ে বসে, ওকে আমি আরেকটা জায়গায় পাঠিয়ে দিলাম। আপনারা 3টা কলামে 3জন বসে আছেন, একটা কলামে 2জন, আলামিনকে আমি নিয়ে ওখানে পাঠিয়ে দিলাম, কন্ডেন্সার এই কাজটা করতেছে। তারপরে এই ফাইবারগুলোকে সে আরো ঘনীভূত করে, একই জিনিস, যে যারা ছড়ানো ছিটানো আছে ওদেরকে আমি একটা শেপে আনতেছি। কনডেন্স মানে জমাট বাঁধে। আর স্পেসার কি করে? স্পেসারের মূল কাজ হচ্ছে অ্যাপ্রন আর এই যে টপ আর বটম অ্যাপ্রন, স্পেশালি মডার্ন যে 4/4 সিমপ্লেক্স আছে, ওটা দুটো অ্যাপ্রনের ভিতরে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা স্পেসার দ্বারা তৈরি করা হয়। স্পেসারের ছবি এখানে আছে, স্পেসারের ছবি আচ্ছা। স্পেসারটা নিয়ে দেখাতে পারলাম না। স্পেসারের মূল কাজ হচ্ছে যে দুটো যে অ্যাপ্রন বেল্ট, ওই বেল্টের ভিতরে যাতে জায়গা থাকে, ওইটার ভিতর দিয়ে আমার স্লাইভারটা যাচ্ছে, মানে স্লাইভার যাওয়ার জন্য ওই জায়গায় জায়গা ক্রিয়েট করে দিতে হবে, সেটা স্পেসার জায়গাটা ক্রিয়েট করে দেয়, ফাঁকা রাখে। দুইটা যে রোলার বা বেল্ট, সেই বেল্ট দুটোর মাঝখানে, কনভেয়ার বেল্টের মাঝখানে। আর আমার এখানে কতটুকু পরিমাণ ম্যাটেরিয়াল আমি দিচ্ছি তার উপর ডিপেন্ড করে আমি স্পেসার দিব ওখানে। যে আমার যদি বাল্ক অফ ম্যাটেরিয়াল আমার নিজের যদি ধরেন 4 মিলিমিটার বা 5.4 মিলিমিটার হয়, তখন আমি 7 মিলিমিটারের স্পেসার দিব না, ওখানে আমি 4 স্পেসার দিব। খুব বেশি স্পেস দিয়ে দিলে আবার আমি ড্রাফটিং করতে পারবো না, ফাইবারকে তো ওটা চেপে ধরে রাখতে হবে। আচ্ছা, এবার টুইস্টিং আমরা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করব, টুইস্টটা কিভাবে ক্যালকুলেট করব? টুইস্ট ক্যালকুলেট করার জন্য একটা কনস্ট্যান্ট আছে, একটা ধ্রুবক আছে, ওটাকে টিএম বলে, টুইস্ট মাল্টিপ্লায়ার। এই টুইস্ট মাল্টিপ্লায়ারের সাথে আমার যে হ্যান্ডটা, মানে যেই হ্যান্ডটা আমি তৈরি করতে চাচ্ছি, সেই হ্যান্ডের কাউন্ট যত হবে, ধরেন আমার হ্যান্ডের কাউন্ট হচ্ছে 3 বা 2.5, তো ওইটার রুট দ্বারা আমি যদি গুণ করি আমি টুইস্ট পার ইঞ্চিটা পাবো। তো এটা হচ্ছে মেশিনের সেটআপ। আর এখন মানে ওই থিওরিটা ভাঙানোর সময় নাই, আপনাদের তো 10টা বেজে গেছে। রিং ফ্রেমটা একটু টানবো আজকে, এটা শেষ করে। ওয়াইন্ডিং এর থিওরি তো তখন পড়াইছি। ড্রাফট চেঞ্জ পিনিয়ন, টুইস্ট চেঞ্জ পিনিয়ন, এগুলো নিয়ে যদি আপনাদের করা লাগে, কিছু জানা লাগে, এগুলো এক্সামে ধরুন দিব না, জানা লাগলে আমি অনলাইনে একটা ক্লাস রাখবো। ঠিক আছে, এগুলো আর আমি আমাদের ভাই দাও প্রশ্ন করুন, এগুলো প্রশ্ন আর ভাইরা হা করছে ইন্টারভিউ থাকে, হ্যাঁ তো ভাইরা প্রশ্ন করবে। আচ্ছা, এবার রিং ফ্রেমটা একটু করি, 10 মিনিট টাইম নিয়ে রিং ফ্রেমটা একটু পড়াই। আমি শুরুতেই ফ্লো চার্ট দিয়ে ক্লিয়ার করে দিছি মোটামুটি স্পিড ফ্রেম আর রিং ফ্রেম এই দুটার কাজ মোটামুটি একই, যে আমি হচ্ছে সিবিটি সিডিটি, যে প্রথমে ক্লিং করতেছি, ক্লিং এর পর আমি হচ্ছে ড্রাফটিং করতেছি, টানতেছি, তারপর আমি টুইস্ট করতেছি, টুইস্ট করার পরে ওয়াইন্ডিং করতেছি, জড়াচ্ছি, আর জড়াই আমি করতেছি, বিল্ডিং করতেছি, প্যাকেজটা তৈরি করতেছি, ইয়ার্নের প্যাকেজ, তারপরে আমি হচ্ছে কি করতেছি, ড্রপিং করতেছি, ওটা খুলে করতেছি, পুরো একই মেকানিজম। ওখানে আমার ড্রল স্লাইভার, এই যে এরকম একটা কেবলের মতো মোটা একটা স্লাইভার থাকে, সেই স্লাইভার থেকে আমি পাটের শক্তির মতো স্লাইভারে আনতেছি, যেটাকে রবিং বলতেছি, আর সেই রবিংকে আবার একই প্রসেসে ক্রিলিং করে তারপরে আমি টানতেছি, টানার পরে টুইস্ট দিচ্ছি, দিয়ে আমি ইয়ার্ন বানাচ্ছি। ইয়ার্ন বানানোর পরে যে ইয়ার্নটা আমরা
সুইং থ্রেডের ইয়ার্ন বলেন বা তার চেয়েও চিকন ইয়ার্ন যেটা দিয়ে আমরা ওভেন ফ্যাব্রিক নিট ফ্যাব্রিক বানাচ্ছি ওই ইয়ার্নটা তৈরি করতেছি। এই ইয়ার্নটা তারপরে আবার অটোকোনার ওয়াইন্ডিং এর মাধ্যমে অন্য প্যাকেজে জড়ানো হয় বা তারপরে কন্ডিশনিং করে ওটাকে আবার কন্ডিশন কোন প্যাকেজ আমরা পাই আর কি। তো রিং ফ্রেমটা কি? রিং ফ্রেম হচ্ছে এমন একটা মেশিন যেখানে আমরা সিমপ্লেক্স ইনপুট হিসেবে দিয়ে ইয়ার্নকে আমরা হচ্ছে আউটপুট হিসেবে পাচ্ছি। এখানেও মোটামুটি একই জিনিস হচ্ছে। এটার অবজেক্টিভ কি? যে আমার যে কাউন্টের ইয়ার্ন দরকার, ধরেন 30 ইংলিশ কাউন্টের ইয়ার্ন দরকার, আমার রোভিংটা ছিল হচ্ছে 3 কাউন্টের রোভিং, তো আমাকে 10 গোল গ্রাফটিং করে ওই অ্যাকচুয়াল যেটা দরকার সেই কাউন্টের ইয়ার্নটা আমার বানাতে হবে। আর এখানে আমাকে পর্যাপ্ত টুইস্ট দিতে হবে যাতে ইয়ার্নটার শক্তি ধরে রাখে, ইয়ার্নটা যাতে ড্যামেজ না হয়। আর ওয়াইন্ড দ্য ইয়ার্ন অনটু দ্য ববিন, এবার ইয়ার্ন বানাইছি, ইয়ার্নটা ববিনে জড়াইতে হবে, প্যাকেজ তৈরি করতে হবে, প্যাকেজ আকারে আমি সেট করব। আর এই যে টু বিল্ড দ্য ইয়ার্ন প্যাকেজ প্রপারলি, তারপরে আমি যদি ওয়াইন্ডিং এর মাধ্যমে এটা কোন প্যাকেজে নিলাম অথবা আমি এটাকে কন্ডিশন করি তাহলে করলাম, এটা আমার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী। রিং ফ্রেম কেন বলা হয়? সিমপ্লেক্সেও তো আমি টানতেছি, তো রিং ফ্রেমেও আমি টানতেছি, টানার পর টুইস্ট দিচ্ছি। রিং ফ্রেমে একটা রিং আছে এবং রিং এর ভিতরে একটা ট্রাভেলার আছে। এরাই মূলত টুইস্টটা দেয়, যে টুইস্টটা আগের মেশিনে বেশি দেওয়া হতো না। আগের মেশিনে যেখানে অল্প টুইস্ট দেওয়া হতো আর এখানে বেশি টুইস্ট দেওয়া হয় ওই যে রিং আর ট্রাভেলারের কারণে। রিং এর ভেতর দিয়ে আমার যখন এটা পাস করতেছি, এখানে বেলুন ইফেক্টও যাতে রোধ করা যায় ওইটাও সামনে পাবেন। এই বেলুন ইফেক্ট রোধ করার জন্য আমার একটা দিয়ে বেলুন কন্ট্রোলার রিং এর ভেতর দিয়ে প্রথমে এটা আনতেছি, রোভিংটা আনতেছি। রোভিংটা আনার পরে নিচে হচ্ছে স্পিন্ডল বেসড মেকানিজম আছে, ফ্লায়ার বেসড মেকানিজম আছে। ওগুলা মেশিনগুলো আমি পার্টস অফ দ্য মেশিন এখন দেখাচ্ছি। আর ওটার ভিতর দিয়ে ওই রিং এর সাথে ট্রাভেলার থাকে। যখন আমার এটা ড্রয়িং হচ্ছে, ড্রয়িং হওয়ার পরে রোভিংটা ড্রন রোভিং ওটা আসতেছে, আসার পর জড়ানোর সময় এই ট্রাভেলারটা আবার রিং এর ভিতর ঘুরে। এত কথা বলতেছি হয়তো আপনারা অনেক কিছু বুঝবেন বা বুঝবেন না। এই রিংটা থাকে, সেই রিং এর ভিতর আবার ট্রাভেলার ঘুরতে থাকে, ঘুরে ঘুরে টুইস্ট দেয়। ব্যাপারটা অনেকটা চিন্তা করেন, এই চাবির রিং যেটা, এই চাবির রিং এর ভিতর আবার ছোট্ট আরেকটা রিং দিছে, সেটা এই চাবির রিং এর ভিতর ঘুরতেছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে টুইস্ট দেওয়ার জন্য দায়ী ট্রাভেলার। আর এই ট্রাভেলার যে জিনিসটা, ট্রাভেলারটা অবশ্যই আমার এই যে রিং এর চেয়ে ট্রাভেলারটা একটু নরম হতে হবে। ট্রাভেলারটা যদি রিং এর চেয়ে শক্ত হয়ে যায় তাহলে ওখানে ফ্রিকশন হবে বেশি এবং আমার রিংটা ক্ষতিগ্রস্ত হবে বেশি। আর রিং ক্ষতিগ্রস্ত হলে সমস্যা। বড় জিনিসটা আমাকে ফিক্স রাখতে হবে, যেটা একটু বড় জিনিস, রিংটা তো বড়, ট্রাভেলারটা ছোট, তাই না? ট্রাভেলারটা আমার যদি ক্ষয় হয়, ট্রাভেলার আমি বারবার চেঞ্জ করবো, প্রবলেম নাই, কিন্তু রিংটা ক্ষয় হতে দেওয়া যাবে না। রিংটাকে আমরা ঠিক রাখার চেষ্টা করবো। এই জন্য ট্রাভেলারটা একটু নরম হবে এবং এই ট্রাভেলারটা ঘুরে ঘুরে রিং এর ভিতর দিয়ে যখন আমার ওই ড্রাফটেড রোভিংগুলো আসবে, যেটা রোভিংকে আমি আরো টেনে আনতেছি না, জড়াচ্ছি, তো সেটা যখন এখানে আসবে এই ট্রাভেলারটা ওটাকে ঘুরে ঘুরে ওটাকে মুভমেন্ট করায় ভিতরে প্যাচ সৃষ্টি করবে। এই ম্যাটেরিয়ালটা তো আমি আপনাদের পোর্টালে করে দিয়ে দিব। এই যে এই ভিডিওতে আপনারা রোলারের সাইজও দেখতে পাবেন আর এই পুরো মেকানিজমটা বাংলায় ব্যাখ্যা করা আছে। এটা একটু নিজেরা সময় করে দেখে নেবেন। আমি জাস্ট ভিডিওটা ক্লিক করে দিলাম আর কি। এই যে এখানে পুরো ডিটেইলস পাবেন, এটা মোটেক্সের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ল্যাবের রিং ফ্রেম, পুরো মেকানিজম বুঝাইছে এবং এখানে রোলারগুলো যে কত ছোট, রোলারগুলো এখানে দেখাইছে, দেখতে পারবেন। তো এই ভিডিওটা একটু আপনারা দেখে নেবেন ফ্রি টাইমে। মেকানিজমটা আমি ব্যাখ্যা করলামই। আর ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামটা দেখেন, বললাম না সিমপ্লেক্সের সাথে এটা একদম সিমিলার ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম। আমার হচ্ছে এটা রোভিং এর প্যাকেজ থেকে আসতেছে গাইড রোলারের মাধ্যমে, গাইড রোলারের মাধ্যমে এসে এই যে এই 3 এটাকে ট্রাম্পেট বলে। ট্রাম্পেট হচ্ছে ওই যে একটা বাদ্যযন্ত্র আছে না, ট্রাম্পেট একটা বাদ্যযন্ত্র, ওটার হচ্ছে ফু দেওয়ার জায়গাটা সরু আর বাতাস বের হওয়ার জায়গাটা অনেক বড়, সাউন্ডটা অ্যাম্পলিফাই করে, সাউন্ডটা বাড়ায়। তো এই ট্রাম্পেটের বড় মাথা দিয়ে আমার রোভিংটা আসবে, এসে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে এটা নামতেছে। মানে আমার রোভিংটাকে আমি খুব বেশি পাস করতে দিচ্ছি না, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের হয়ে আমি ওটাকে বের হতে দিচ্ছি।
বের হওয়ার পরে যে 3/3 যে ড্রাফট 3/3 রোগাল এটার ভিতর দিয়ে ড্রাফটিংটা হবে এবং এখানে যে দেখতেছেন মাঝখানে কিন্তু আছে অ্যাপ্রন আছে যাতে এখানে ফাইবারের উপর বেটার রবিং এর উপর বেটার কন্ট্রোল থাকে আর তারপরে দিক থেকে এসে পাঁচটা কি গাইডের ভিতর দিয়ে এই যে ল্যাপেটের ভিতর দিয়ে এসে বেলুন কন্ট্রোল রিং এর ভিতর দিয়ে ঢুকতেছে ঢোকার পরে এই জায়গায় এই যে রিং আর ট্রাভেলার তাদের অ্যাকশনটা করতেছে এই জায়গাতে এসে টুইস্টিংটা হচ্ছে 8 আর 9 এর ভিতরে টুইস্টিংটা হচ্ছে টুইস্টিং করে আমি পেয়ে যাচ্ছি ওয়ার্কিং প্রিন্সিপাল যে আমি যেটা ব্যাখ্যা করলাম ওইটাই ফিগারটা যদি মনে রাখতে পারেন ওয়ার্কিং প্রিন্সিপাল এখান থেকেই পেয়ে যাবেন আচ্ছা ল্যাব আপনাদের টাইম এখনো দিতে পারতেছি না টাইমটা ইনশাআল্লাহ 21 তারিখ জানাই দিব 28 তারিখ 21 তারিখ তো বন্ধ স্যার 21 তারিখ গ্রুপে জানাই দিব আমি বলছি যে স্যার আপনাদের এক্সাম 28 তারিখ কি আছে না হ্যাঁ আমি বলতেছি আপনার পরীক্ষাটা একটু মানে একটা দুটো এই করে দেন আমরা লিগেলে পরীক্ষা দিই হ্যাঁ আমি বলতেছি আর দুই রকম দেন সব আপনাদের হয় হ্যাঁ ওটা দিয়ে দিব আমার সাবজেক্ট আমি দিয়ে দিব সমস্যা নেই আপনাদের 21 তারিখ তো সিটি আছে ও ওই সময় নোটিশ আসবে কিছু একসাথে আমি নোটিশ দিয়ে দিব 28 তারিখ হয় 9:30 থেকে অথবা 11টা থেকে হয় 9:30 থেকে অথবা 11টা থেকে আপনাদের এক্সাম স্টার্ট হবে ওদিকে তো স্টুডেন্ট হ্যাঁ তহিদ স্যার একটা নোটিশ শেয়ার করছে ঠিক আছে কিন্তু শুক্রবার তো প্রতি ঘন্টায় যেমন আমি এক ঘন্টায় আপনারা যদি 50 জন আসেন আমি 50 জনের এক্সাম এক ঘন্টায় একা নিতে পারবো না ওটা আমরা সব স্যাররা একসাথে হয়ে একসাথে নেওয়ার চেষ্টা করব যাতে এক্সামটা প্রপারলি নিতে পারি আপনারা আচ্ছা আগে আমার এক্সাম আগে দিছেন তো ইয়ার ম্যানুফ্যাকচারিং 1 দিছেন আগে যেরকম ভাবে হইছে এরকম হইছে মানে ওইটা কি ঝামেলা হইছে কি না স্যার আপনি ডালিয়ে ঝামেলা আমি তো একা নিব না আমার সাথে অন্য স্যাররাও নিবে ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই টেনশন স্যার মাঝে মাঝে তো যে আগে হইছে স্যার কি পাইছি এই আচ্ছা এটা বলেন ফল 23 তে আগে তো বুঝি নাই স্যার ফল 23 তে প্রবলেম হচ্ছে দুই সেমিস্টার আগে এখন তো ফল 24 ফল দুই সেমিস্টার আগে রেজাল্টগুলো দেখবেন ওগুলাতে কি প্রবলেম হচ্ছে না এখন তো অন্য সিস্টেমে চলতেছে এখন আমরা যে টিম আপনাদের ক্লাস নিচ্ছি এক বছর ধরে আমরা তো সেই টিমই আছি তো এখন আর মানে আমার দিক থেকে প্রবলেম তো আপনারা মানে আমাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা অন্য সাথে সাথে কথা বলবেন তারিফ স্যার এ পর্যন্ত আমরা টেক্সটাইল কোয়ালিটি অ্যাসুরেন্স এটাতে কি হবে জানি না তিনজন আমাদের তিনজন লেখা আছে এখন তো লাভের দেড় বলছে এখন তো আছে না সাথে দিয়ে আচ্ছা আমি অনলাইনে আপনাদের নিয়ে আরেকটু বসে সেট এ ফাইনাল সেট এর জন্য কি ইম্পর্টেন্ট এটা একটা রিভিউ ক্লাস নিয়ে দিব অনলাইনে সেট এ বুঝতে পারছেন সেট সি এর কোনো রিভিউ ক্লাস না সেট এর রিভিউ ক্লাস একটা অনলাইনে নিয়ে দিব আর ল্যাব এক্সামটা একসাথে হবে ওয়েট প্রসেসিং ফ্যাব্রিক আর ইয়ার্ন একসাথে হবে আর তিন স্যার একসাথে দুই ম্যাম একসাথে আর আমাকে কোয়ালিটিটা কারে দেওয়া না আচ্ছা আমি বলতেছি ওটা কি বসে একটু ওয়েট করুন ইয়ে করেন আমাকে ল্যাব রিপোর্ট এসে নিয়ে আনেন কেউ দেখি আমাকে ইন্ডেক্সটা দেন 6টা নাম দেন আচ্ছা আপনার এখানে ইন্ডেক্স আছে কি এটা ইয়ার না না ইন্ডেক্স করে দিতে মানে সূচি 6টার নাম আমাকে আমি দুটো বলে দিচ্ছি সূচি 6টা ল্যাব রিপোর্টের নাম জানতে চাচ্ছি